তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম বহুদিন পর তোমরা যারা ক্লাস 10-এ পড়ো সেই ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের সাজেশন নিয়ে। ইতিহাস তোমাদের কাছে একটা ভয়ের বিষয়, বা লিখে শেষ করবো এরকম একটা বিষয়। তো সেই হেতু আজকে ইতিহাসের যে সমস্ত কমনযোগ্য কোয়েশ্চেন বাছাই করা, প্রত্যেকটা অধ্যায় থেকে একদম বাছাই ভিত্তিক কোয়েশ্চেন তোমাদের কিন্তু আজকে রেডি করা আছে। এই কোয়েশ্চেনগুলো তোমরা দেখে গেলে তোমরা পরীক্ষায় 100 না 200% কমন পাবে, এইটুকুনি আমি কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারি। তো তোমরা যে সমস্ত প্রশ্নগুলো আজকে বলছি, 3টে অধ্যায় মিলে তোমাদের পরীক্ষা হবে। তোমাদের সিলেবাসটা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় প্রথম সেমিটিভের ক্ষেত্রে। তো এই তৃতীয় অধ্যায় বা 3টে অধ্যায় থেকে তোমাদের 8 মার্ক এবং 4 মার্কের কোয়েশ্চেন আমি আজকে বলবো। 1 মার্ক এবং 2 মার্কের যাদের প্রশ্নের প্রয়োজন হবে, সাজেশনের প্রয়োজন হবে, তারা এই ভিডিওর কমেন্টে অবশ্যই তোমরা বলবে, আমি তোমাদেরকে 1 মার্ক এবং 2 মার্কের সাজেশনগুলো দিয়ে দেবো। আজকে বেশি সাজেশন দিতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই কারণে শর্টে ছাড়ছি। আজকে আমি দেবো 4 মার্ক 8 মার্ক প্রত্যেক অধ্যায় থেকে। তো প্রথম অধ্যায় থেকে 4 মার্ক যেগুলো তোমরা দেখবেই, সেগুলো হচ্ছে আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে 70 বছর অথবা জীবন স্মৃতি। আবার তোমরা যদি চাও তাহলে জীবনের ঝরাপাতাটাও দেখতে পারো। তাহলে কি বললাম? আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে 70 বছরের গুরুত্ব আলোচনা করো, অথবা আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব আলোচনা করো, অথবা আধুনিক ভারতের ইতিহাস হিসেবে, এই আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে তোমাদের হচ্ছে জীবনের ঝরাপাতা বা জীবন স্মৃতি, এইগুলো কিন্তু তোমরা দেখতে পারো। আচ্ছা, এরপরে যেই প্রশ্নটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে পড়ছে, সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সোমপ্রকাশ পত্রিকা অথবা বঙ্গদর্শন পত্রিকা। দেখো, কিছু কিছু স্কুলে সোমপ্রকাশ পত্রিকাও আসতে পারে, কিছু কিছু স্কুলে বঙ্গদর্শন পত্রিকা আসতে পারে। তবে বঙ্গদর্শনটা একটু বেশি ইম্পর্টেন্ট 2026-27-এর যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছে তাদের জন্য। এছাড়া কিন্তু এই বঙ্গদর্শনটা তোমাদের মাধ্যমিক অথবা টেস্টেও কিন্তু আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ বঙ্গদর্শনটা। আমি বঙ্গদর্শনের উপরে একটু জোরটা বেশি দিতে বলবো, তবে তোমরা সোমপ্রকাশটাও কিন্তু দেখে যাবে। 2 নম্বরে আসছে নারী ইতিহাস চর্চার উপাদান, বা নারী ইতিহাস চর্চার উপর একটি টিকা লেখো। টিকা আকারে নারী ইতিহাস চর্চা, খুবই ভালো প্রশ্ন। এছাড়া আমরা দেখতে পারি, এক্সট্রা যদি কিছু দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। যদি আরেকটু এক্সট্রা দেখতে চাই তাহলে আমরা 4 মার্কের জন্য দেখতে পারি ইতিহাসের তথ্য সংগ্রহের জন্য ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। এই প্রশ্নগুলো কিন্তু 4 মার্কের জন্য থাকছে। তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাদের 8 মার্ক কিছু আসছে না। আমি প্রথম অধ্যায় থেকে ওই জন্য কিছু 2 মার্ক বলে দেব। এই 2 মার্কগুলো তোমরা একটু দেখতে পারো, যে ইতিহাস চর্চার উপাদান হিসেবে স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, এটা তোমরা দেখতে পারো। বা জীবনের ঝরাপাতা থেকে ঠাকুরবাড়ির কীরূপ চিত্র পাওয়া যায়, এটা তোমরা দেখতে পারো। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো, এটা তোমরা দেখতে পারো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা কিন্তু অনেক ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন, বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে দিয়ে দেয়। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে, ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ বা স্থগিত বা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছিলেন? এই জিনিসটা কিন্তু একটা 2 মার্কের ভালো প্রশ্ন। এছাড়া আমরা দেখতে পারি ইতিহাস চর্চায় ফুটবল খেলা গুরুত্বপূর্ণ কেন, বা ফুটবল খেলার ইতিহাসটা কেন গুরুত্বপূর্ণ, স্থানীয় ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু 2 মার্কে আমরা দেখব, মানে প্রথম অধ্যায় থেকে। এছাড়া আমরা আর কি দেখতে পারি, আর একটা ছোট একটা পার্থক্য বলছি, সেটা তোমরা দেখতে পারো। সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে একটা পার্থক্য 2 মার্কের ছোট, দেখতে পারো। দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, সেই প্রশ্নগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা প্রশ্ন 4 মার্কের। বলে রাখি, দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু 8 মার্ক আসবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে 4 মার্কের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল। খুবই ভালো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া আমরা দেখব বিবেকানন্দ অথবা রামকৃষ্ণ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় এর আদর্শটা ব্যাখ্যা করো। বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেব দুজনেই সর্বধর্ম সমন্বয় নিয়ে তাদের আদর্শ রূপান্তর বা আদর্শটাকে তুলে ধরেছেন। এবার এই আদর্শের মধ্যে আমি কিন্তু বলবো, দুজনের মধ্যে থেকে যদি বলা হয় যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আমি জোর দেব বিবেকানন্দতে। আচ্ছা, এছাড়া আমরা দেখব টিকা লেখো উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন, চার্লস উডের প্রতিবেদন, শিক্ষা সংক্রান্ত যে প্রতিবেদন চার্লস উড
জারি করেছিল সেই প্রতিবেদনটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা টিকা আকারে দেখতে পারি মেকলে মিনিট। মেকলে মিনিটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নের মধ্যে পড়ছে। আচ্ছা, নীলদর্পণ নাটক থেকে বাংলায় কীরূপ সমাজচিত্র পাওয়া যায়, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, 4 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো এই গেল তোমাদের 4 মার্কের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে 8 মার্কের যে সমস্ত প্রশ্ন তোমরা দেখবে সেটা হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বা পাশ্চাত্যবাদী বিতর্ক। এইটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন 8 মার্কের দ্বিতীয় অধ্যায় থেকে। এছাড়া আমরা কি দেখতে পারি, এছাড়া আমরা দেখতে পারি সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের অবদান কতটুকুনি ছিল, এটা 8 মার্কের একটা ভালো প্রশ্ন। এছাড়া আমরা দেখতে পারি বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, তিনি এই আন্দোলনে কতটা সফল হয়েছিলেন, এটা কিন্তু ডিভাইড কোয়েশ্চেন। অর্থাৎ বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, এটাতে 5, তিনি এই আন্দোলনে কতটা সফল হয়েছিলেন এটাতে কিন্তু 3। তাহলে 5 আর 3 8, এরকম ডিভাইড কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকতেই পারে। সুতরাং ডিভাইড কোয়েশ্চেনগুলোতে খুব ভালো করে জোর দেবে। এছাড়া আমরা দেখতে পারি ওই একই রকম প্রায় সিমিলার কোয়েশ্চেন যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণে কতটা উদ্যোগী হয়েছিলেন এবং তিনি এই সতীদাহ প্রথা নিবারণের জন্য কতটা সফল হয়েছিলেন বা তিনি কিভাবে এই কুপ্রথাকে সমাজ থেকে নিষিদ্ধ করেছিলেন, এটাও কিন্তু 5+3 ডিভাইড কোয়েশ্চেন। এই গেল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যাবতীয় প্রশ্ন। আর একটা অধ্যায় আছে তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন তোমরা 4 মার্ক হিসেবে দেখে যাবে সেগুলো হচ্ছে কী উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন, এটা একটা খুব ভালো প্রশ্ন। এছাড়া তোমরা দেখতে পারো টিকা নীল বিদ্রোহ, নীল বিদ্রোহটা টিকা আকারে আসতে পারে। এছাড়া মোস্ট কমন কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে যেটা প্রত্যেকটা স্কুলে কম বেশি দিয়ে দেয়, 90% 95% স্কুলে কমন থাকেই কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে বিপ্লব, অভ্যুত্থান এবং বিদ্রোহের ধারণাটি ব্যাখ্যা করো। বিপ্লব, অভ্যুত্থান, বিদ্রোহ এই তিনটে কিন্তু আলাদা জিনিস, এই তিনটের ধারণা ব্যাখ্যা করতে হবে। এছাড়া আমরা দেখব যে 1855 সালে সাঁওতালরা কেন বিদ্রোহী হয়ে উঠেছিল, একটু ঘুরিয়েছিল কোশ্চেনটা। অ্যাকচুয়ালি কোশ্চেনটা হবে টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে যা জানো লেখো বা সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো, যা ইচ্ছা তাই আসতে পারে। খুব ভালো প্রশ্ন। আচ্ছা, আরেকটা আসছে যে টিকা লেখো ফরাজি আন্দোলন, অথবা যদি এই আন্দোলন থেকে দেখতে হয় তাহলে বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গেল তোমাদের হচ্ছে 4 মার্কের প্রশ্ন। এছাড়া তোমরা যারা এক্সট্রা দেখতে চাইছো তারা বারাসাত বিদ্রোহটা দেখতে পারো, অর্থাৎ তিতুমিরের নেতৃত্বে যেটা হয়েছিল। 8 মার্কে আমরা তৃতীয় অধ্যায়ের মাত্র 2টো প্রশ্ন দেখব, সেটা কি এই দুটোর বাইরে আর দেখতেই হবে না, কারণ 8 মার্কে এই 2টো প্রশ্নই আসে দ্বিতীয় অধ্যায় থেকে, খুব গুরুত্বপূর্ণ, এমনকি মাধ্যমিকের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। বিভৎস কমন প্রশ্ন, কিন্তু এটা খুব ভালো প্রশ্ন। এছাড়া তোমরা যারা, আমি তো মনে করি যে 8 মার্কের এই একটা প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে দেখে গেলেই এনাফ। এবার তোমাদের যদি মনে হয় যে না আমরা একটু এক্সট্রা দেখে যাব, তাহলে তোমরা দেখতে পারো সন্ন্যাসী ফকির বিদ্রোহর কারণ ব্যাখ্যা করো। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন, এটা কিন্তু এই 5+3, মানে কারণটা সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের কারণটা এটা 5 এবং ব্যর্থ হয়েছিল কেন এটা কিন্তু 3। তা এই ছিল তোমাদের টোটাল ইতিহাসের একটা সাজেশন আলোচনা। এইখান থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন কমন থাকবে। তোমাদের পরীক্ষায় আর বেশি দিন নেই, তোমরা যথেষ্ট ভালো করে প্রিপারেশন নাও এবং পরীক্ষায় একদম ফাটাফাটি একটা রেজাল্ট করে আসো। তো এই ছিল তোমাদের টোটাল সাজেশান। তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং অনেক অনেক ভালো ফলাফল তোমরা রাখো পরীক্ষায়, এটাই আমি কামনা করি।